এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ। কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। খুপরি ভাঙারি দোকানেও মিলছে অকটেন, ডিজেল। ফিলিং স্টেশনে কাটছে না দুর্ভোগ। চাহিদা মতো তেল সরবরাহ সহ 8 দাবি পাম্প মালিকদের। আমরা প্রকাশ্যে বিক্রি করি না। কেউ যদি বিপদে পড়ে, তেল তো পাম্পে সিরিয়াল আনা যাওয়া সম্ভব না। 400-300 টাকার উপরে তেল দেন। আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। ট্যাঙ্কলরির চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, আর তা না হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সর্দি, জ্বর, এরপরে মনে করেন শরীরে গীতা হয়েছে। একটা বেডে 3-4 জন পর্যন্ত জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। দেশ জুড়ে হামের প্রকোপ। রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগেই আক্রান্ত পাড়ায় 6 মাসেই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন বিরোধী দলীয় নেতার। মুক্তিযুদ্ধের দলের সংবিধান নিয়ে গাত্রদাহ কেন, প্রশ্ন সরকার দলীয় এমপি প্রার্থীর। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত তালিকা প্রকাশ শিগগিরই। ভুয়া সনদে নেওয়া চাকরির তালিকাও হবে, নিশ্চিত করা হবে জুলাই যোদ্ধাদের সুবিধা, সংসদে মন্ত্রী। এবং শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। জড়িত কেউ ছাড় পাবে না, শেষ পর্যায়ে তদন্ত জানালেন চিফ প্রসিকিউটর। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 1 দিন অনলাইন, পরদিন অফলাইনে, সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান মন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days a week করছি। উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপর ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেল মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান, মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্সেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে যে যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের 1 দিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে নানা গুঞ্জন থাকলেও এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, আগের মতোই অপরিবর্তিত থাকবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মজুদ বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেজন্য আমাদের
ডিপ্লোমেসি চলছে। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার সেটা আমরা 100% করছি। কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাটছেই না জ্বালানি সংকট। রাজধানীর কিছু ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, কিছু পাম্প বন্ধ। এদিকে সরবরাহ বাড়ানো সহ 8 দফা দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। যতদূর চোখ যায় কেবলই যানবাহনের সারি। জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। মঙ্গলবারও এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। 5টা পাম্পে ঘুরে তেল না পেয়ে তারপরে এখানে আসলাম। বলে যে সংকট নাই, মুখের কথা, কিন্তু আমরা তো দেখি সংকটই। সেই সকাল 6:45 থেকে দাঁড়িয়ে আছি, এখনো মোটামুটি শেষ পর্যায়ে দিকে আসছি, এখনো নিতে পারি নাই, 4 ঘন্টা হয়ে গেছে। 500, 400, 300 টাকার উপরে তেল দেয় না ভাই, তেলগুলি কোথায় গেল গা? ডিজেলেরও জাহাজ আইছে, অকটেন পেট্রোল তো বাংলাদেশই হইতেছে, তো এটার তো ক্রাইসিস থাকবো কেন? মাঠের এমন বাস্তবতায় রাজধানীতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে পেট্রোল পাম্প মালিক সমিতি। নেতারা জানান, আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতায় চাহিদা বেড়েছে অস্বাভাবিক হারে, আর সে অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। অস্বাভাবিক চাহিদা, বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। পরিস্থিতি বিবেচনায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাঙ্ক লোডের চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ সহ 8 দফা দাবি জানায় পেট্রোল পাম্প মালিক সমিতি। 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000, 2,000। এই 2,000-3,000 তেল পরিবহন করে নিয়ে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? গ্রাহকদের সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়ে পেট্রোল পাম্প মালিকরা বলছেন, বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুর সঙ্গে মিশতে না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। দ্রুতই ভ্যাকসিন আসবে। দেশজুড়ে হঠাৎ বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব, যাদের বেশিরভাগই শিশু। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাম সংক্রমণ ঠেকাতে বরিশালে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় সেবাজিমে ভর্তি হয়েছে 37 শিশু। বরগুনায় 3 মাসে 3 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 80 জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 8 আর আক্রান্ত ছাড়িয়েছে 206 জনে। আর একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হইতো, রোগীর জন্য ভালো হইতো। বেডে তো খুবই সংকট, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত প্রতিদিন আসতে যাইতেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হাম নিয়ে ভর্তি 98 শিশু আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 শিশুর। হাসপাতালটিতে 3টি ভেন্টিলেটর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় নতুন ভর্তি 10 জন সহ মোট চিকিৎসাধীন 78 জন। 2 সপ্তাহে মোট ভর্তি হয়েছেন 122 জন। এদের মধ্যে মারা গেছেন 5 জন। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন 76 রোগী। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। গত 3 মাসে এই রোগে জেলায় মৃত্যু হয়েছে 5 জনের। হামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যে ও র্যাশ, যে দাগটা বের হওয়ার 4 দিন আগে থেকে সে ছড়ায়। এখন একজন জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। নওগাঁয় 41 রোগীর মধ্যে ল্যাব টেস্টে 8 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায় 1 শিশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে, লিবিয়ায় খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশের মৃত্যুতে ভুক্তভোগী পরিবারের মামলা। শনাক্ত 9 দালাল আত্মগোপনে। তদন্তে সিআইডির মানব পাচার ইউনিট।
জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংবিধান কি ৭১-এর পরাজয়ের দলিল, এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? পার্থ বলেন, সংবিধানে আস্থা রেখেই জুলাই স্পিরিট ধারণের পথ বের করতে হবে। ১১ দলীয় জোটের এমপি আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারও অভ্যুত্থানের সরকার পতন সংবিধান মেনে হয়নি। হাসনাত আবদুল্লাহ বলেন, সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ট্যাগ দিয়েছেন পার্থ। ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন। এখন বিষয়টি আলোচনার জন্য আপনি সংসদ সদস্যদেরকে সে সুযোগ দিবেন। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। আমরা আরো স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই, যে আদেশ জারি করা হয়েছে সে আদেশটা নাকি আইন নয়, এমন ধরনের বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের ১৫২ নম্বর আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? হোয়াট স্ট্যাটাস ইট হ্যাজ? এটা কোথা থেকে আসছে? আপনারা আমাদের সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেখানে থাকতে চেয়েছি, আমরা সেভাবে করব। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নেওয়া চাকরির তালিকাও প্রকাশ হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে অমুক্তিযোদ্ধাদেরকে এই সকল সুবিধা থেকে দূরে রেখে বাংলাদেশের বাংলাদেশকে আমরা মূল্যায়ন করতে চাই। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে, দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে। জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে খাবার ও পানির অভাবে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ৯ দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বলা হয়, নিহত ১২ জনের সঙ্গে ১৩ লাখ টাকা করে চুক্তি করে দালালরা। গত বছর ডিসেম্বরে তাদের ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়ায় নিয়ে গেম ঘরে রাখা হয়। পরে সেখান থেকে ২১ মার্চ গ্রিসের উদ্দেশ্যে নেয়ার সময় খাবার না পেয়ে মৃত্যু হয় তাদের। দেশের বাইরের খবর, ইরানের ইস্পাহানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। লেবাননে হিজবুল্লাহর আক্রমণে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ রেখে ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এক যুগ পর বিশ্বকাপে ফেরার পথে ইতালির সামনে এখন শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচ শুরু রাত ১:১টায়। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি গেল ২ আসরে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। প্লে অফে জিতলে নিশ্চিত হবে ফিফা বিশ্বকাপের টিকিট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে, ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। দেশজুড়ে হামের প্রকোপ, রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগেই আক্রান্ত বাড়ায় 6 মাসেই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলীয় নেতার।
মুক্তিযুদ্ধের দলিল সংবিধান নিয়ে গাত্রদাহ কেন প্রশ্ন সরকার দলীয় এমপির, সংসদে এই সংস্কারের প্রস্তাব। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।